ওকে ডিয়ার পার্টিসিপেন্টস, তো আজকে আমরা চলে এসেছি আমাদের ইংরেজির একটা ইম্পর্টেন্ট ক্লাসে, যেটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড টু আমাদের রোমান্টিক পিরিয়ড পর্যন্ত। তো নিউ ক্লাসিক্যাল থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত আজকে মনে হয় আমাদের টপিক। তো নিউ ক্লাসিক্যাল টু ভিক্টোরিয়ান, তো আগের দিন আমরা পড়ে ফেলেছিলাম হচ্ছে কোন, তো আমরা প্রথম দিন পড়ে এসেছিলাম হচ্ছে আম, যে পিরিয়ডটা সেটা হচ্ছে রেনেসা পর্যন্ত, তাই না? রেনেসা পিরিয়ড পর্যন্ত কিন্তু আমাদের পড়া হয়েছিল। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শুরু হবে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে, রেনেসার পরে, মানে শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো, আমরা আগের দিন যেগুলো পড়ছিলাম, হ্যাঁ, এডমান্ড স্পেন্সার, তাই না, জন ডানে, জন ওয়েবস্টার, গুলোর পর থেকে কিন্তু আমরা আলটিমেটলি এই পড়াটা শুরু করেছি, ঠিক আছে? তাহলে একটু দেখি দা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আমরা রেনেসাঁ পিরিয়ড দেখছিলাম হচ্ছে আপনার 1500 থেকে 1660 পর্যন্ত। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1685 পর্যন্ত, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই সালটা লাগবে 1660 থেকে 1675, একদম রেনেসার পর পরেই কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আমাদের শুরু হয়ে গিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এই নিওক্লাসিক্যাল পিরিয়ডকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, একটা অগাস্টান পিরিয়ড, আর একটা হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি। আর একটা কি, দ্য এজ অফ সেন্সিবিলিটি, যে 3 নম্বরে লেখা আছে। এগুলো সালভাবে আলাদা করে পড়ার দরকার নেই, শুধু জাস্ট তিনটা নাম জানেন, যে একটা হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড, একটা হচ্ছে দ্য অগাস্টান পিরিয়ড, আর একটা হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি। ঠিক আছে, এবং কোন যুগের কে, এই যে সাব যে যুগ, তাই না, একটা নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে আমরা তিনটা সাব এরায় ভাগ করছি, এগুলো আলাদাভাবে পড়ার কোনো দরকার নেই। শুধু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে কে কে আছে জাস্ট তিনটা যোগ করবেন, রেস্টোরেশন, অগাস্টান, আর হচ্ছে এজ অফ সেন্সিবিলিটি। এখন এই অগাস্টানে আমরা হচ্ছে অনেক, রেস্টোরেশনে অগাস্টানে আলাদা আলাদা অনেক কবি সাহিত্যিক পাবো, ঠিক আছে? তো প্রথমে যদি চিন্তা করি, প্রথমে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে মিস্টার স্যামুয়েল বাটলার। প্রথমে যদি পাই আমরা অগাস্টান পিরিয়ডে তার রচনাগুলো পড়তে হবে, মিস্টার স্যামুয়েল বাটলার, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাটলার হচ্ছে একজন স্যাটিরিস্ট ছিল, তিনি হচ্ছে ব্যঙ্গাত্মক রচনা লিখতেন। ঠিক আছে। হুম, এখানে অতটা দরকার নেই। তিনি জাস্ট একটা দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, একটু দাঁড়ান, একটু লাইন থাকেন। প্রথমে যে জিনিসটা দেখলাম স্যামুয়েল বাটলার, এখান থেকে আর তেমন কিছু লাগবে না, শুধুমাত্র দ্য পিলগ্রিমস পোয়েমস এতটুকু প্রোগ্রেস যেটা আছে এতটুকু পড়লেই হবে, ঠিক আছে? কিন্তু দ্য পিলগ্রিমস প্রোগ্রেস যেটা আছে, সরি, এতটুকু পড়লেই হবে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম থেকে। সরি, পিলগ্রিমস প্রোগ্রেস এটা এদিকে লেখা, স্যামুয়েল বাটলার থেকে সাহিত্যকর্ম তেমন কোনো পড়ার দরকার নেই, এটা শুধু তিনি একটা গ্রেটেস্ট স্যাটিরিস্ট, এতটুকু পড়লেই এনাফ, আর তেমন কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এখন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে মিস্টার জন ড্রাইডেন। ঠিক আছে, এটা হচ্ছে জন ড্রাইডেন। ওকে, জন ড্রাইডেন খুবই ইম্পর্টেন্ট। জন ড্রাইডেনটা আমরা পড়তে হবে ফার্স্টে, যদি আমাদের কিছু পড়া লাগে একদম ফার্স্টে, যে হ্যাঁ কোনটা পড়বো, অবশ্যই আমাকে জন ড্রাইডেন দিয়ে কিন্তু শুরু করতে হবে। খুব খুব খুবই ইম্পর্টেন্ট। ড্রাইডেন হচ্ছে শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের তীব্র সমালোচনা করেছেন, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তিনি হচ্ছে অনেক সমালোচনা করেন, এবং তার জন ড্রাইডেনের যে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট না যে যেগুলো পড়তে হবে, খালি জাস্ট কয়েকটা জন ড্রাইডেনের খুব দুই একটা রচনা পড়তে হবে। ঠিক আছে, একটা হচ্ছে অল ফর লাভ। হুম, যদি আমরা বলি যে জন ড্রাইডেনের কতটুকু পড়বো, জন ড্রাইডেনের আমরা যদি একটা জিনিস পড়ি সেটা হচ্ছে অল ফর লাভ, আর তেমন বেশি কিছু পড়ার দরকার নেই, এটাই ইম্পর্ট্যান্ট। জন ড্রাইডেন থেকে অল ফর লাভ পড়তে হবে। ঠিক আছে, এটা যেন মনে থাকে, তাহলে জন ড্রাইডেনটা
পড়তে হবে জন ড্রাইডেনের হচ্ছে রচনা অল ফর লাভ। ঠিক আছে, একটু রচনাগুলো একটু বলি তোমাদেরকে, লিখে দেই, কারণ এক পেজ থেকে আর এক পেজে গেলে একটু দেখতে সমস্যা হতে পারে। ঠিক আছে, আমি লিখে দিব। জন ড্রাইডেন খুবই ইম্পর্ট্যান্ট। এবারে যদি বলি আমরা জন বুনিয়ান, জন বুনিয়ান খুব খুব খুবই ইম্পর্ট্যান্ট। জন বুনিয়ান এর রচনাও পড়তে হবে। জন বুনিয়ানের রচনা হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। ঠিক আছে, জন বুনিয়ান যে আছে এর রচনাটা খুবই ইম্পর্টেন্ট। এর হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, আরটা হচ্ছে হোলি লাইফ, আরটা হচ্ছে দ্য হোলি ওয়ার। খুবই ইম্পর্টেন্ট। তিনি হচ্ছে বেশি পরিচিতি লাভ করেন হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেসের জন্য। তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি এখানে লিখে দিই জন বুনিয়ান। ঠিক আছে, জন বুনিয়ান। ওকে, এক একটা। জন ড্রাইডেন যেখানে যেখানে ঝামেলা হবে আমি লিখে দিব। জন ড্রাইডেন, উইলিয়াম কনক্রিভ আর জন বুনিয়ান, জন ড্রাইডেন থেকে দুইটা পাশাপাশি। লাভ ফর লাভ হচ্ছে উইলিয়াম কনক্রিভের, এই যে উপরে লেখা আছে উইলিয়াম কনক্রিভ। হুম, উইলিয়াম কনগ্রিভের হচ্ছে লাভ ফর লাভ। আর তোমার জন ড্রাইডেনের হচ্ছে অল ফর লাভ। এই দুটো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যে কয়টা দাগাই দিব ওই কয়টাই পড়তে হবে, বেশি পড়তে গেলে কিন্তু মনে থাকবে না। জাস্ট দাগানোগুলো, এই যে লাল কালি দিয়ে বা নীল কালি যা দিয়ে দাগাই দেই, শুধু এতটুকু পড়বে, এর বেশি পড়তে গেলে কিন্তু ভুল হবে। যেমন স্যামুয়েল বাটলারের কোনো রচনা কিন্তু আমি বলতেছি পড়া লাগবে না। জন বুনিয়ানের শুধুমাত্র পিলগ্রিমস প্রোগ্রেস, হোলি লাইফ আর হোলি ওয়ার, এতটুকু পড়লেই মোর দ্যান এনাফ। ঠিক আছে, ওকে, ওটা লাগবে না। জন লকি, এটা একটু ইম্পর্টেন্ট। জন লকিটা ইম্পর্টেন্ট ছিল, সে একজন ডাক্তার ছিল, সেজন্য যেহেতু ডাক্তার, যে জন লকি কি ছিল, ডাক্তার, এতটুকু বললেই মোর দ্যান এনাফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অগাস্টান এইস। এর ভিতরে কতটুকু পড়তে হবে? আলেকজান্ডার পোপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলেকজান্ডার পোপ খুব খুব ইম্পর্টেন্ট। তিনি হচ্ছে অগাস্টান পিরিয়ডের প্রধান কবি। ঠিক আছে, তাকে বলা হয় মক হিরোইক পোয়েট, এটা খুব ইম্পর্টেন্ট, মক হিরোইক পোয়েট। হ্যাঁ, তার রচনার নাম হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, তার রচনার নাম হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। বেনি কর্তন, হ্যাঁ, চুলের বেনি কেটে ফেলা, এটা নিয়েই এই কাহিনী। দ্য রেপ অফ দ্য লক, বেনি কর্তন। ঠিক আছে, এতটুকু, এছাড়া বেশি কিছু লাগবে না। তার একটা বিখ্যাত উক্তি, আলেকজান্ডার পোপের একটা বিখ্যাত উক্তি হচ্ছে আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। তাই না? অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে উল্লেখযোগ্য রচনা বেশি পড়বা না, বেশি পড়লে মনে থাকবে না, তাই রেপ অফ দ্য লক একটাই পড়ো। আর যদি ডাঙ্কিয়েট মনে থাকে পড়ল, না থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা ছিল হচ্ছে আলেকজান্ডার পোপ। এখন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদম মাস্ট মাস্ট মাস্ট। আজকে যদি বলো যে এই দুইটা একদম সবসময় মনে রাখতে হবে, ঘুমের সময় মনে রাখতে হবে, ওয়াশরুমে গেলেও মনে রাখতে হবে, একটা হচ্ছে জোনাসন সুইফট, আর হচ্ছে ড্যানিয়েল ডিফো, এই দুটো রচনা। ঠিক আছে, এটা হচ্ছে একটু উপন্যাস টুপন্যাস লিখছিল আর কি। হ্যাঁ, ড্যানিয়েল ডিফোর হচ্ছে রবিনসন ক্রুসো, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফার্স্ট রিয়েলিস্টিক ফিকশন। হ্যাঁ, একদম বাস্তব কল্পকাহিনী, ড্যানিয়েল ডিফোর লেখা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। ওকে, আর জোনাথন সুইফটের হচ্ছে গালিভার্স ট্রাভেল। ঠিক আছে, জোনাথন সুইফটের হচ্ছে এই যে লিলিপুট, গালিভার্স ট্রাভেল, এগুলো পড়ছো না? এই গালিভার্স ট্রাভেলস এরই চারটা সমুদ্র যাত্রা আছে, এর ভিতরে একটা আছে ভয়েস টু লিলিপুট। হ্যাঁ, লিলিপুট নামে 6 ইঞ্চির মানুষদের নিয়ে এরা লিখছে। গালিভার্স ট্রাভেল, এটা জোনাথন সুইফট, এই দুটো কিন্তু লিখতে হবে। ওকে, এই দুইটা খুব ভালো মতো পড়তে হবে। জোনাথন সুইফটের আরো কয়েকটা রচনা পড়তে হবে, গালিভার্স ট্রাভেল আমরা দেখছি। একটা হচ্ছে এ টেল অফ আ টাব, গালিভার্স ট্রাভেল, আর একটা টেল অফ আ টাব। এই দুইটা একটু মনে রাখো, ব্যাটেল অফ দ্য বুকস মনে থাকে না। ঠিক আছে, জোনাথন সুইফট।
খুবই ইম্পর্টেন্ট এটা। হেনরি ফিল্ডিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনা, হ্যাঁ। হেনরি ফিল্ডিং এর ইম্পর্টেন্ট রচনা হচ্ছে অ্যামেলিয়া, জোসেফ অ্যান্ড্রিউস, টম জোন্স, আর এটা হচ্ছে রেপ আপন রেপ। তাহলে দেখো তো, রেপ অফ দ্য লক ছিল কার? আলেকজান্ডার পোপের। দ্য রেপ অফ দ্য লক ছিল আলেকজান্ডার পোপের। আর রেপ আপন রেপ কার? হেনরি ফিল্ডিং এর। তাই পাশে লিখে রাখো যাতে পড়ার সময় মনে থাকে। দ্য রেপ অফ দ্য লক এটা হচ্ছে আলেকজান্ডার পোপ, আর রেপ আপন রেপ হচ্ছে হেনরি ফিল্ডিং এর। এই কনফিউজিং গুলো পাশাপাশি লিখে রাখবা, তাহলে পরীক্ষার সময় ভালো হয়। ঠিক আছে, এবারে হচ্ছে আহ দ্য এজ অফ সেন্সিবিলিটি, খুবই ইম্পর্টেন্ট। এজ অফ সেন্সিবিলিটি, এজ অফ সেন্সিবিলিটিতে আছে হচ্ছে স্যামুয়েল জনসন। হ্যাঁ, স্যামুয়েল জনসনকে বলা হয় ফার্স্ট অভিধানতাত্ত্বিক, ফার্স্ট লেক্সিকোগ্রাফার। ওই যে ডিকশনারি টিকশনারি লেখে, ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ। ঠিক আছে, তাকে শেক্সপিয়ারের ক্রিটিক বলা হয়। হুম, তাকে কিন্তু শেক্সপিয়ারের ক্রিটিক্স বলা হয়। তো যেহেতু তিনি ডিকশনারি লিখছেন, ইংলিশ ডিকশনারি তো আমাদের ওতপ্রোতভাবে জড়িত, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে। সে লিখছে আ ডিকশনারি অফ ইংলিশ লিটারেচার। হুম, এ প্রিফেস টু শেক্সপিয়ার, এটাও লিখেছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ এখানে শেক্সপিয়ার ক্রিটিক মানে কেন বলা হলো, মানে সমালোচনা করছে এই জন্য? হ্যাঁ হ্যাঁ, এ প্রিফেস টু শেক্সপিয়ার একটা বইয়ের নাম, এটা লিখছে স্যামুয়েল জনসন। মনে করো তুমি গাইটনকে নিয়ে একটা বই লিখে ফেললা, ঠিক আছে। জি ভাই, না ওই যে উপরে শেক্সপিয়ার ক্রিটিক মানে কি উনি সমালোচনা করছে শেক্সপিয়ার এই জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, তার শেক্সপিয়ারের। আগে আরেকটা যে শেক্সপিয়ারের সমালোচনা করছে পড়ছে এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, আর শেক্সপিয়ারের সমালোচনা অনেকেই করছে। টেম্পেস্ট, শেক্সপিয়ারের টেম্পেস্টের সমালোচনা করছে একজন, আর সে হচ্ছে পুরো শেক্সপিয়ারকে নিয়ে সমালোচনা করছে। হ্যাঁ, দিয়ে প্রিফেস টু ই করছে, মানে ভালো সমালোচনা করছে। জি। তাহলে এই দুইটা রচনা আসে পরীক্ষায়। হুম, অলিভার গোল্ডস্মিথ অতটা দরকার নাই। অলিভার গোল্ডস্মিথ থেকে মাঝে মধ্যে টুকটাক যে আসে না সেটা না। হ্যাঁ, অলিভার গোল্ডস্মিথ থেকে একটা, এ ভিকার অফ দ্য ওয়েকফিল্ড, এটা খুব ইম্পর্টেন্ট। এ ভিকার অফ দ্য ওয়েকফিল্ড এইটা একটু আসে। হ্যাঁ, আর সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড বেশি একটা আসে না, কিন্তু দ্য ভিকার অফ দ্য ওয়ার্ল্ড ফিল্ড এটা কিন্তু আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রচনা আর কি। ঠিক আছে, ওকে। থমাস গ্রে অতটা দরকার নেই। উইলিয়াম ব্লেক, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক এর একটা রচনা খুব ইম্পর্টেন্ট, দ্য ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল। দ্য ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কে লিখছে তাহলে? উইলিয়াম ব্লেক। এই রচনাগুলো মনে রাখতো, কিন্তু আজকে মনে করো যে আজকে যে দুইটা একদম শিখতেই হবে, জীবনেও ভোলা যাবে না। এর ভিতরে কয়েকটা আছে, যেমন হচ্ছে উইলিয়াম কনগ্রিভের লাভ ফর লাভ, হ্যাঁ, জন ড্রাইডেনের অল ফর লাভ, ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো, জোনাথন সুইফটের গালিভার্স ট্রাভেলস। এই চারটা মনে রাখার পর দেখবে যে অন্য কিছু কেমন যেন খুব পারি পারি একটা ভাব হচ্ছে। স্যার ওয়াল্টার স্কট, স্কট কোত্থেকে আসছে? হ্যাঁ, বঙ্কিমচন্দ্রকে কি বলা হয়? বাংলার স্কট। এই যে ওয়াল্টার স্কট থেকেই আসছে। হুম, তাহলে ওয়াল্টার স্কটের কয়েকটা রচনা আমাদের একটু পড়া উচিত না? লেডি অফ দ্য লেক, ইভান হো। লেডি অফ দ্য লেক আর একটা হচ্ছে ইভান হো। এই দুটো একটু মনে রাখতে পারি, দুটো আসে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমরা ইন এ নাটশেল
আবার একটু রিক্যাপিচুলেট করে আসি। আমরা কি পড়লাম? নিও ক্লাসিক্যাল পিরিয়ড। কি পড়লাম এতক্ষণ? নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, একটা অগাস্টান, আর একটা হচ্ছে এজ অফ সেন্সিবল। আলাদা আলাদা করে ভিতরের প্যারাগুলোয় কে কিসের কবি বা কে কোনটা রচনা করে এটা কোনো দরকার নাই। আমরা মোটামুটি জাস্ট নাম জানলেই হবে, শুধুমাত্র আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এরাটা জানলেই হবে, 1660 থেকে 1785। তাহলে আসো স্যামুয়েল বাটলার। স্যামুয়েল বাটলার থেকে আমি বলছি যে সে একজন গ্রেট স্যাটিরিস্ট। হ্যাঁ, তাকে নিয়ে অতটা সাহিত্যকর্মের দরকার নেই লেখা। জন বুনিয়ান থেকে শুধুমাত্র পিলগ্রিমস পোয়েম আর হচ্ছে হলি লাইফ হলি ওয়ার, এটা নিয়ে একটু মনে রাখবা। ঠিক আছে। জন ড্রাইডেন থেকে একটা মাত্র, মানে কি বলবো, ওয়ার্ক যদি বলো, আমি পড়তে বলছি, সেটা হচ্ছে গিয়া অল ফর লাভ। আর কিছু দরকার নেই। হ্যাঁ। আর উইলিয়াম কনগ্রিভ থেকে লাভ ফর লাভ, কারণ এত পড়ে মনে রাখা যায় না। জন লকি একজন ফিজিশিয়ান ছিল, এটা মনে থাকে যেন। এরপরে আসো আলেকজান্ডার পোপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ও আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক, এটা ভুল করা যাবে না, এটা আজীবন মনে রাখতে হবে। রেপ অফ দ্য লক হচ্ছে আলেকজান্ডার পোপ লিখছে, আর আলেকজান্ডার পোপকে বলা হয় মক হিরোইক পোয়েট। লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, তিনি বলছেন। জোনাথন সুইফট আর ড্যানিয়েল ডিফো, এই দুইটার উপন্যাস দুইটা মনে রাখতে হবে। উপন্যাস বলো, প্রবন্ধ রচনা বলো, যেটাই বলো মনে রাখতে হবে। একটা বেশি জোনাথন সুইফট থেকে মনে রাখতে পারো, এ টেল অফ এ টাপ আর গালিভার্স ট্রাভেল। হেনরি ফিল্ডিং যেটা ছিল, হেনরি ফিল্ডিং লিখছে হচ্ছে অ্যামেলিয়া, টম জোন্স, আর একটা হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস। এই তিনটা কিন্তু পরীক্ষা একটু আসে। এর ভিতরে রেপ আপন রেপ, এটা একটু কনফিউজিং, কারণ এটা লিখছে হেনরি ফিল্ডিং, আর রেপ অফ দ্য লক লিখছে আলেকজান্ডার পোপ। তো এটাই জন্য আমি বলে দিলাম যে এই দুইটা পাশাপাশি বইয়ের পাশে পাশাপাশি লিখে রাখতে হবে। ঠিক আছে। রেপ অফ দ্য লক লিখছে হচ্ছে হেনরি ফিল্ডিং। এজ অফ সেন্সিবিলিটি থেকে স্যামুয়েল জনসন, সে হচ্ছে ডিকশনারি অভিধান তত্ত্ব লেক্সিকোগ্রাফারের জনক, তাকে ফার্স্ট লেক্সিকোগ্রাফার ইন ইংলিশ বলা হয়। ঠিক আছে। সে কি লিখছে? সে লিখছে প্রিফেস টু শেক্সপিয়ার, আর একটা হচ্ছে ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। ও, এটা যেন মনে থাকে। অলিভার গোল্ডস্মিথ খুবই ইম্পর্টেন্ট, অলিভার গোল্ডস্মিথ থেকে খুব বেশি কিছু পড়তে বলি নাই। এখান থেকে আমরা শুধু দুইটা পড়বো, দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ভিকার অফ দ্য ওয়েকফিল্ড। উইলিয়াম ব্ল্যাক থেকে দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এটা আমরা পড়তে পারি। আর ওয়াল্টার স্কট থেকে আমি বললাম, যেহেতু বাংলার স্কট বলা হয় বঙ্কিমচন্দ্রকে, তাই স্কট, ওয়াল্টার স্কট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। এটা কে লিখছে? এটা লিখছে, তিনি লিখছে লেডি অফ দ্য লেক, আর এটা হচ্ছে ইভান হো। ঠিক আছে, এর জন্য মনে থাকে। এবার আসো রোমান্টিক পিরিয়ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রোমান্টিক পিরিয়ডে ওখান থেকে যেমন চারজনের নাম বলতে পারছি, যে উইলিয়াম কনগ্রিভ, তারপর জন ড্রাইডেন, জোনাথন সুইফট, আর হচ্ছে আমরা একটু নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে বললাম এই তিনজনের নাম একদম মনে রাখতেই হবে। এই চারজনের নাম, আরেকজন বলছি পাঁচজন, আজকে এদের নাম একটা একটা করে রচনা হলেও ভুল করা যাবে না। রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপ সহ, আলেকজান্ডার পোপ, জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রিভ, তারপরে বললাম জোনাথন সুইফট, ড্যানিয়েল ডিফো, তাই না? এখন রোমান্টিক পিরিয়ডে আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট চারজন যদি বলি, এই রোমান্টিক যুগের সূচনা করে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ বা কোলরিজ। হ্যাঁ, এবং এরা লিরিক্যাল সম্মিলিতভাবে যে রচনা লেখে, এটার নাম লিরিক্যাল ব্যালাডস বা হচ্ছে গীতি কবিতা। এই গীতি কবিতা বা সুরময় কবিতার মাধ্যমেই কিন্তু আলটিমেটলি রোমান্টিক পিরিয়ডের সূচনা হয়েছিল। তাহলে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, কি বললাম? ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এরা মিলে শুরু করছিল হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে। দেখো তো, লিরিক্যাল ব্যালাডস এর মাধ্যমে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে। তাই এই রোমান্টিক পিরিয়ডকে বলা হয় হচ্ছে গোল্ডেন এজ অফ লিরিক্যাল পোয়েট্রি। কি বলা হয়? গোল্ডেন এজ অফ লিরিক্যাল পোয়েট্রি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই রোমান্টিক পিরিয়ডের স্লোগান ছিল আর্ট ফর আর্ট সেক। আর্ট ফর আর্ট সেক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, আর্ট ফর আর্ট সেক। ওকে।
তাহলে আসো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর যে কোলরিজ, এরা ছিল, এই দুইটা পড়তে হবে মাস্ট। এবং এর সাথে জন কিটস আর পার্সি বিশি শেলি, এগুলো পড়ার পরে আমরা হচ্ছে অন্যগুলো পড়বো। তাহলে আসো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় হচ্ছে পোয়েট অফ নেচার। কি বলা হয়? পোয়েট অফ নেচার। ঠিক আছে, তাহলে তার যদি পোয়েট অফ নেচার বলা হয়, এটাই ফার্স্টে জানো, তাহলে তার একটা রচনার নাম হচ্ছে দ্য ড্যাফোডিলস। দ্য ড্যাফোডিলস। ঠিক আছে। আর টু ড্যাফোডিলস আগে পড়াইছি, টু ড্যাফোডিলস কে লিখছে? রবার্ট হেরিক। রবার্ট হেরিক কি লিখছে? টু ড্যাফোডিলস। তাহলে দা ড্যাফোডিলস লিখছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, এগুলো যেন মনে থাকে। আর টু ড্যাফোডিল লিখে হচ্ছে রবার্ট হেরিক। এগুলো যেন মনে থাকে। দা ড্যাফোডিলস লেখা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর টু ড্যাফোডিলস লিখে হচ্ছে রবার্ট হেরিক। হ্যাঁ, পোয়েট অফ নেচার। তাহলে একটু দেখি, ওয়ার্ডসওয়ার্থ যেহেতু নেচার নিয়ে পোয়েট অফ নেচার, তাহলে তার কবিতাগুলো দেখলেই কিন্তু তোমার নেচার নেচার ফিল হবে। লিরিক্যাল বলে বেলার্স তো লিখছেই, তাই না? তাহলে এটা তো জানি, লিরিক্যাল ব্যালার্ডস আর দ্য ড্যাফোডিলস, এটা তো আর ভুল হবে না। হ্যাঁ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ মিলে লিরিক্যাল ব্যালার্স, এ দুটো তো জানি। তাহলে আর কি কি লিখছে? দ্য সলিটারি রিপার। সলিটারি রিপার, রিপার মানে হচ্ছে যে ধান কাটে বা ফসল কাটে, বা কৃষান। হ্যাঁ, রিপার মানে হচ্ছে কৃষান। তো সলিটারি রিপার মানে কি? একা, একক কৃষান। তিনটার ন্যাবে। হ্যাঁ, তিনটার ন্যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই নদীর তীরে অবস্থিত। ওয়াই নদীর তীরে এই তিনটা ন্যাবে ছিল। হ্যাঁ, এটা নিয়ে লিখছে। ঠিক আছে। দেখো রেইনবো, খুব সুন্দর না? বায়োগ্রাফি আর লিটারেরি, এটা একটু অন্যরকম। এটা মনে হয় উপরে। এই যে দেখছো, তাই তো বলে যে ভুল কেন হচ্ছে, এটা ই হয়ে এদিকে চলে আসছে, কারণ এগুলো তো সে। দাঁড়াও, আমি এই করে দিচ্ছি। হুম। ঠিকই আছে, এই যে। ঠিক আছে, এটা এটা একটু দেখতেছি। এটা এই পর্যন্ত। হ্যাঁ, এই দুইটা পড়ো। আর একটু পড়তে হবে দ্য সলিটারি রিপার। আরটা আমরা পড়বো, সেটা হচ্ছে টু দা কাক্কু। টু দা কাক্কু। ঠিক আছে, তাহলে এটা কে লিখছে? এগুলো লিখছে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই তিনটা পড়লেই হবে। দেখো লিরিক্যাল ব্যালাডস মনে আছে, দ্য ড্যাফোডিলস মনে আছে, আর টু দা কাক্কু মনে আছে। তাহলে দেখো ড্যাফোডিলস আর কাক্কু, এই দুইটা নেচারের মতো, এভাবে মনে রাখবা। এবারে আসো স্যামুয়েল টেইলর কোলরিজ। স্যামুয়েল টেইলর কোলরিজ যে আছে, যিনি ছিলেন, তিনি খুবই ইম্পর্ট্যান্ট একটা রচনা। তাকে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম বলা হয়। পোয়েট অফ সুপার, তিনি আফিম বা নেশাগ্রস্ত ছিলেন। হ্যাঁ, তো লিরিক্যাল ব্যালাডস তার তো আছে, আমরা জানি, সে আর সে মিলে তৈরি করছে। তাকে আবার বলা হতো পোয়েট অফ লেক। ঠিক আছে। স্যামুয়েল টেইলর কোলরিজ বা এস টি কোলরিজ এর আরেকটা নাম ছিল হচ্ছে
পোয়েট অফ লেক, এটা মনে রাখার একটা সুবিধা আছে। লেকে কি থাকে? পানি থাকে না? তাহলে দেখো, তার যে রচনা আছে, হ্যাঁ, স্যামুয়েল টেইলর যে রচনা আছে এর ভিতরে আছে দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার। মেরিনার কি? সমুদ্রে বা পানির ভিতরে চলে, এভাবে আমি মনে রাখতাম। তার আরো দুইটা রচনা আছে, একটা হচ্ছে কুবলা খান, খুবই ইম্পর্টেন্ট যেহেতু আমাদের দেশের মানুষ, মানে এশিয়ার নিয়ে লেখা, তাই এটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দ্য সলিটারি রিপার, আর একটা টিন্টার ন্যাবে। হ্যাঁ, টিন্টার ন্যাবেটা ছিল হচ্ছে ওয়াই নদীর তীরে অবস্থিত। এখন দেখো, তিনি হচ্ছে পোয়েট অফ লেক, পানি। টিন্টার ন্যাবে কোথায় অবস্থিত? টিন্টার ন্যাবে হচ্ছে ওয়াই নদীর তীরে অবস্থিত। টিন্টার ন্যাবে ওয়াই নদীর তীরে অবস্থিত, আবার দ্য রাইম অফ এনশিয়েন্ট মেরিনার সে লিখছে। তো এই জন্যই কিন্তু এটা মনে রাখতে হবে। রাইম অফ এনশিয়েন্ট মেরিনারের কয়েকটা কোটস আছে খুবই ইম্পর্টেন্ট: ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। ঠিক আছে, অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, এরকম মনে রাখতে হবে। তাহলে এই দুইটা গেল। আর ইম্পর্টেন্ট হচ্ছে পার্সি বিশি শেলি, খুবই ইম্পর্টেন্ট। পার্সি বিশি শেলিকে বলা হয় হচ্ছে রেভলিউশনারি পোয়েট। রেভলিউশন কথাটার মানে হচ্ছে বিপ্লব, আর রেবেল মানে বিদ্রোহী। তাহলে হচ্ছে তিনি বিপ্লবী কবি ছিলেন, বিপ্লবী কবি ছিলেন। তাহলে পিবি শেলি বা পার্সি বিশি শেলির কয়েকটা রচনা কিন্তু মনে রাখা যায় ইজিলি। তাহলে দেখো, প্রমিথিউস আনবাউন্ড। প্রমিথিউস হচ্ছে গিয়া, প্রমিথিউস কথাটার মানে হচ্ছে অদম্য। তাহলে কি একটু বিপ্লবী টাইপের না, একটু অন্যরকম? প্রমিথিউস নামে আমাদের সময় ছোটবেলা একটা ব্যান্ড ছিল, একটু অন্যরকম গান গাইতো। এবং ওটার ভোকালও ছিল বিপ্লব। ঠিক আছে, তাহলে ওই রেভলিউশন থেকে প্রমিথিউস, আনবাউন্ড, আর ডিফেন্স অফ পোয়েট্রি দেখো তো একটু বিপ্লবী। দ্য নেসেসিটি অফ অ্যাথিজম, নাস্তিকতাকে ওরা তুলে ধরতো, মানে একটু বিপ্লবী টাইপের। তাহলে এই দিয়ে মনে রাখবা যে অ্যাথিজম, প্রমিথিউস, তারপরে ডিফেন্স, এই কথাগুলো এই রেভলিউশনের সাথে জড়িত। তাহলে পার্সিপিশিয়াল এগুলো লিখছে। হ্যাঁ, ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, পশ্চিমা সমীকরণের গান। তাহলে কি বিপ্লব তো একটু ঝড়ের মতো তৈরি করে, এভাবে আমি মনে রাখতাম, যেভাবে যে মনে রাখতে পারে। ঠিক আছে, তাহলে ওই চারজন বললাম মনে রাখতে হবে। ফার্স্ট হচ্ছে পোয়েট অফ নেচার, ছিল হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, যেটা আমরা দেখলাম, কোলরিজ। তারপরে আমরা পড়লাম পার্সি বিশি শেলি। হ্যাঁ, রেভলিউশনারি, এখানে আমরা একটু প্রমিথিউস, ডিফেন্স, অ্যাথিজম, এখান থেকে একটু মনে রাখবো ওয়েস্ট ওয়াইন্ড। হ্যাঁ, ওয়েস্টার্ন একটু অ্যাথিস্ট থাকে, এভাবে আমরা মনে রাখবো আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে ওডি টু স্কাইলার্ক। স্কাইলার্ক মানে হচ্ছে ভরত পক্ষীর গান। হ্যাঁ, এই সমস্ত হচ্ছে বিপ্লবী পাখি আর কি। জন কিটস, হ্যাঁ, জন কিটসকে বলা হয় হচ্ছে পোয়েট অফ বিউটি। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এই চারজনের একজন। এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম মনে রাখার জন্য দেখো, বিউটি। হ্যাঁ, যে বিউটি পছন্দ করে, তো সুন্দর সুন্দর মেয়েদের সে পছন্দ করে, এভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো, মনে করো যে জন কিটস যে মেয়েটাকে খুব পছন্দ করতো সে খুব বিউটিফুল, লামিয়া। হ্যাঁ, কি আছে? লামিয়া। হুম, আরো আছে ইসাবেলা। হ্যাঁ, এরা বিউটি নিয়ে সে লিখছে। তাহলে দেখো, লামিয়া আমি এভাবে মনে রাখতাম, একটু ফাইজলামি ভাবে মনে রাখতাম। লামিয়া ইসাবেলাকে দেখে কিডস একটু হাইপার হয়ে যায়, তাই না? দেখলে একটু তার হার্টবিট বেড়ে যায়, হাইপার হয়ে যায়, এবং তখন সে সাইকোগিরি করে। দেখো, ওডি টু সাইক। হ্যাঁ, আর এভাবে মনে রাখতাম, লামিয়া ইসাবেলাকে গ্রিন ড্রেসে দেখলে, এভাবে তুমি যে যেভাবে মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখতাম, মনে থাকতো যে জন কিডস লামিয়া ইসাবেলাকে গ্রিন ড্রেসে দেখে সাইকো হয়ে যায়, সাইকো হয়ে হাইপার হয়ে যায়। দেখো তো, এরকম ভাবে মনে রাখতাম। ঠিক আছে। হ্যাঁ, আর এই জিনিসগুলো সাধারণত শরৎকালে এই প্রেম ভালোবাসা হয়, অটামে। এরকম করে এই বিউটি থেকে আমি এই জিনিসগুলো মনে রাখতাম, যে যেভাবে মনে রাখতে পারো। পার্সি বিশি শেলি কিন্তু ওভাবেই মনে রাখতে হয়, রেভলিউশনারি। প্রমিথিউস, তারপরে অ্যাথিস্ট আছে, ডিফেন্স আছে, তাই না? ওয়েস্ট ওয়াইন্ড, ওয়েস্টে একটু এই ধরনের জিনিসগুলো বেশি। আর স্যামুয়েল টেইলর কোলরিচ, আমি তোমাকে বললাম এটা মনে রাখবা, ফ্লেক,
পোয়েট অফ লেক, লেকে পানি থাকে। তো রাইম অফ এনশিয়েন্ট মেরিনার, মেরিনার মানে কি, যে সমুদ্র পানির উপর ঘুরে বেড়ায়। এভাবে কিন্তু কেউ পড়াবে না, নইলে কিন্তু মুখস্থ করতে পারবে না, মাথায় রাখো। হ্যাঁ, খালি কঠিন হচ্ছে একটু কুবলা খানটা কঠিন, কিন্তু অ্যানসিয়েন্ট মেরিনারটাই বেশি আসে। ঠিক আছে। তারপর টিনটার নেবে, সলিটারি রিপার, ওয়াই নদীর তীরে টিনটার নেবে, তার সামনে ধান ক্ষেত, সলিটারি রিপার, এভাবে মনে রাখতাম। আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পোয়েট অফ নেচার, তার ওই ড্যাফোডিলস অতটুকুই মনে রাখো, টু দা কাক্কু মনে রাখো, আর লিরিক্যাল ব্যালেডস তো জানোই, কোলরিজার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখে লিখছে, মিশে লিখছে। এবার আসলে লর্ড বায়রন। হ্যাঁ, লর্ড বায়রনের আরেকটা নাম হচ্ছে রেবেল পোয়েট। তাকে বলা হয় রেবেল পোয়েট, বাংলাদেশি কাজী নজরুল ইসলামের মতো, মানে হচ্ছে বিদ্রোহী কবি। ঠিক আছে, তাকে রেবেল পোয়েট বলা হয়, বিদ্রোহী কবি। রেভলিউশনারি পোয়েট যেমন ছিল হচ্ছে পার্সি বিশি শেলি, আর লর্ড বায়রন হচ্ছে রেবেল পোয়েট বলা হয়, খুবই ইম্পর্ট্যান্ট। বিদ্রোহী, আর যেমন ফ্রেঞ্চ রেভলিউশন মানে কি, ফ্রেঞ্চ বিপ্লব, তাহলে বিদ্রোহী কবি, বিপ্লবী কবি হচ্ছে পার্সি বিশি শেলি, আর রেবেল পোয়েট হচ্ছে লর্ড বায়রন। এতটুকু জানলেই হবে। রেবেল পোয়েট লর্ড বায়রনের একটা ডন জুয়ান, হ্যাঁ, এতটুকুই পড়ো, আর বেশি লাগবে না। লর্ড বায়রনের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের ভিতরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডন জুয়ান, এতটুকু, জাস্ট এতটুকু। এবারে আসেন পার্সি বিশি শেলির দুই একটা টুকটাক এক্সট্রা কিন্তু আমরা পড়তে পারি। আপাতত এই কটা মনে রাখেন, হ্যাঁ, আর দরকার নাই। পার্সি বিশি শেলির এখানে আছে একটু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম, যেমন প্রমিথিউস, সাউন্ডবাউন্ড, এগুলোও আছে। একটু দেখেন তো, পার্সি বিশি শেলি রিভোল্ট অফ ইসলাম, হ্যাঁ, এখানে একটু কিছু কিছু আছে এলোমেলো ভাবে, তাই আমি ই করে দিলাম, রিভোল্ট অফ ইসলাম পার্সি বিশি শেলি লিখছে, তার মানে কি রেভলিউশন। টুকটাক এভাবে মনে রাখতে পারেন। হুম এবারে হচ্ছে জেন অস্টেন। জেন অস্টেন হচ্ছে একজন মহিলা কবি ছিলেন। জেন অস্টেন, হ্যাঁ, একজন মহিলা কবি ছিলেন। তাকে হচ্ছে রোমান্টিক যুগের অ্যান্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট বলা হয়। ঠিক আছে, অ্যান্টি রোমান্টিক জেন অস্টেন। হুম জেন অস্টেন খুবই ইম্পর্টেন্ট, তার রচনাগুলো। একটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, আর একটা হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, আর একটা হচ্ছে লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তিনটা যদি মনে না থাকে, প্রাইড অ্যান্ড প্রিজুডিস কিন্তু মুখস্থ করা লাগবে, জেন অস্টেন লিখছে। এটা নিয়ে সিনেমাও আছে, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, জেন অস্টেন। হ্যাঁ, অ্যান্টি রোমান্টিক, সেই জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই কয়টা থেকে এই কয়টা পড়তেই হবে। হ্যাঁ, আর যদি মনে করেন যে আজকে রাতে কিভাবে মুখস্থ করবো, হ্যাঁ, জেন অস্টেনটা তো মনে থাকবে, আর বাকি যেগুলো বলছি, পার্সি বিশি শেলি, জন কিটস, এগুলো একদম মানে ঠাড়াইয়া মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবে আমি জানি না, বাট এটা ঠাড়াইয়া মুখস্থ করতে হবে। তাহলে আসো, গেল আমাদের। আমি কিন্তু জিজ্ঞেস করবো, দেখবো পারো নাকি। ভিক্টোরিয়ান যুগের প্রধান তিনজন কবি হচ্ছে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, আর ম্যাথিউ আর্নল্ড। আর এই যুগের একজন বিখ্যাত ঔপন্যাসিক আছে, যে উপন্যাস লিখছে, জোনাথন সুইফট, তারপর ড্যানিয়েল ডিফোর মতো, ওই যে রবিনসন ক্রুসো। জোনাথন সুইফট কি যেন লিখছে, গালিভার্স ট্রাভেল, ওরকম চার্লস ডিকেন্স। তাহলে চার্লস ডিকেন্সটা কবি, এই উপন্যাসগুলো একটু ফার্স্টে পড়ে আসি, খুব ইম্পর্টেন্ট। চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিস, লন্ডন আর প্যারিসকে নিয়ে লেখা, এবং এটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশনের উপর ভিত্তি করে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ডেভিড কপারফিল্ড, পড়তেই হবে, চার্লস ডিকেন্সের লেখা। এ টেল অফ টু সিটিস, আর এটা হচ্ছে ডেভিড
কপারফিল্ড, এই দুটোই পড়ো, আর বেশি কিছু পড়া লাগবে না। এবারে আসো উপর থেকে আমরা চলে যাই, আর কে কোনটা লিখছে। হ্যাঁ, আলফ্রেড লর্ড টেনিসন খুব ইম্পর্টেন্ট যে না সেটা না। হ্যাঁ, এটা তেমন একটা পড়া লাগবে না। লকলি সল একটু দেখলে দেখো, না পড়লেও কোনো সমস্যা নাই। মর্টেডে আর্থার খুব যে ইম্পর্টেন্ট আমি বলবো না। রবার্ট ব্রাউনিংটা ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউনিংটা খুব ইম্পর্টেন্ট, মেন অ্যান্ড ওমেন। ঠিক আছে, রবার্ট ব্রাউনিংটা খুব ইম্পর্টেন্ট। তা বেশি না, ওই মেন অ্যান্ড ওমেন ওইটাই লেখো, আর দরকার নেই। ম্যাথিউ আর্নল্ড একটু পড়তে পারো, খুব যে ইম্পর্টেন্ট সেটা না। ম্যাথিউ আর্নল্ডের ভিতরে যে আমাদের এশিয়ার নাম আছে সৌরভ এন্ড রুস্তম। ঠিক আছে, দ্য স্কলার জিপসি খুবই ইম্পর্টেন্ট, সৌরভ এন্ড রুস্তম, দ্য স্কলার জিপসি। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট, ডোভার বিচটাও ইম্পর্টেন্ট। উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি, দ্য ভ্যানিটি ফেয়ার, এটা একটু পড়তে পারো, খুব ইম্পর্টেন্ট। জর্জ এলিয়ট দরকার নেই, এগুলো দরকার নেই। থমাস হার্ডির তিনটা বই, টেস অফ টি আরবাভেলিস, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, দ্য রিটার্ন অফ নেটিভ, এগুলো একবার রিডিং করবা, মনে থাকলে থাকবে, না থাকলে খুব একটা আপত্তি নেই। কি হচ্ছে? ঠিক আছে, তাহলে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, দ্য মেয়র অফ দ্য ক্যাস্টার ব্রিজ, টেস অফ দ্য ডিয়ার ভিলিস, এগুলো হচ্ছে থমাস হার্ডির রচনা। এমিলি ব্রন্টি এগুলো দাগাই দেই। উদারিং হাইটস একটু দেখতে পারো। চার্লস ডারউইন খুবই ইম্পর্টেন্ট। চার্লস ডারউইনের কয়েকটা ইম্পর্টেন্ট, অরিজিন অফ স্পেসিস, এটা পড়তে হবে। আর দেখো ওটা জানো, ওটা খুব একটা আসে না। কার্ল মার্কস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল, এটা আসে পরীক্ষায়। হুম, এগুলো যে পরে পড়বা, আমি যে কয়টা দাগাই দিছি ওই কয়টা পড়ার পরে এগুলো পড়বা। এই দুই একটা কার্ল মার্কসের দাস ক্যাপিটাল, এটা মনে রাখা যে খুব বেশি কঠিন সেটাও না। ঠিক আছে, কিন্তু আজকে রোমান্টিকের যে কয়টা পড়াই দিলাম ওই কয়টা একদম মাথার ভিতর ঢুকায় রাখতে হবে। আরটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্কসের, এটাও পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব। ঠিক আছে, এতক্ষণ যে পড়াইলাম আমি এক একটা জিজ্ঞেস করব, বলো। দ্য রেপ অফ দ্য লক কে লিখছে? অপশন দিলাম: রবার্ট হেরিক, রবার্ট ব্রাউনিং, আলেকজান্ডার পোপ, পার্সি বিশি শেলি। আলেকজান্ডার পোপ। ভেরি গুড, এই তো পারছো। এবারে বলো, লাভ ফর লাভ কে লিখছে? লাভ ফর লাভ লিখছে কোন গিভে? ভেরি গুড, এই পড়া তো হয়ে গেছে তোমাদের, ভালো পারতেছো তো। হ্যাঁ, ওকে, এখন বলো, দ্য টিনটার্ন অ্যাবে এটা কে লিখছে? জন কিটস, স্যামুয়েল টেইলর কোলরিচ, তারপর পার্সি বিশি শেলি, না হচ্ছে লর্ড বায়রন? টিনটার্ন অ্যাবে ওয়াই নদীর তীরে অবস্থিত। ওয়াইনরি থেকে তাহলে কে লিখছে? পার্সি বিশি শেলি, জন কিটস, স্যামুয়েল টেইলর কোলরিচ, না হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? কোলরিজ না, কোলরিজ কি বলা হয়, পোয়েট অফ লেক।
পানি দিয়ে মনে রাখতে বলছিলাম না? হুম। এনশিয়েন্ট মেরিনার, এবার মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো, দ্য রিভোল্ট অফ ইসলাম কে লিখছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিচ, পার্সি বিশি শেলি, না জন কিটস? এটা তো পারবা। শেলি। হ্যাঁ, তিনি কি ছিলেন? পোয়েট অফ রেভলিউশন, রেভলিউশনারি পোয়েট। ওকে বলো, রবিনসন ক্রুসো কে লিখছে? ড্যানিয়েল ডেফো। ভেরি গুড, ড্যানিয়েল ডিফো। ওকে, এখন বলো, ডেভিড কপারফিল্ড কে লিখছে? জোনাথন সুইফট, ড্যানিয়েল ডিফো, চার্লস ডিকেন্স, রবার্ট হেরিক? চার্লস ডিকেন্স। ভেরি গুড, এই তোমার তো হয়ে গেছে, তোমার তো ব্রিলিয়ান্ট, ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, তুমি অনেক এগিয়ে থাকবা। যাক। হ্যাঁ, আমি কিন্তু যখন করছি ইংলিশ, আমাকে মানে বাড়ি মারলেও মুখ থেকে বের হতো না, বুঝছো, চাপ দিলেও বের হতো না কিছু। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে তো তোমরা এগিয়ে আছো, জীবন যুদ্ধের দৌড়ে অনেক আগে আছো। হ্যাঁ, গুড। এখন হচ্ছে গিয়ে যেগুলো পড়লাম ভাই, একদম আমি একদম টানা নামগুলো বলে যাই। হ্যাঁ, পুরাটা পড়তে যাওয়ার দরকার নেই, পুরাটা তো রিভাইজ দিবা, পরে পরীক্ষা থাকবেই থাকবে। এখন জাস্ট আমি চলে যাওয়ার পরে 25 মিনিটের ভিতরে টানা আমি নামগুলো বলতেছি, ঠিক আছে? টানা নামগুলো বলতেছি, এগুলো একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। আশা করি তোমরাও বুঝছো কোনগুলো আমি বলবো। হ্যাঁ, কে কি বলো? আলেকজান্ডার পোপ, উইলিয়াম কনগ্রিভ, জন ড্রাইডেন, ঠিক আছে, জন ড্রাইডেন। তারপরে কি? রোমান্টিকের না, ওখান থেকেও লাগবে। জোনাথন সুইফট, ড্যানিয়েল ডিফো, রোমান্টিকের চারজন। কে কে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিচ, জন কিটস, পার্সি বিশি শেলি, ঠিক আছে। জন বাইরনটা দরকার নেই, ওটা আলাদা জানো, যেহেতু রেভলিউশনের সাথে একটা ঝামেলা লাগে। আর লাস্টে হচ্ছে চার্লস ডিকেন্স। আর জেন অস্টেনটা যদি মনে রাখতে পারো ভালো। এবং জাস্ট যে কয়টা রচনা পড়াই দিছি, একদম ভালো মতো পড়ে ফেলো। কিভাবে মনে রাখবে জানি না, আমি টেকনিক শিখাই দিছি। ওই রোমান্টিকের যে চারজনের টেকনিক, ওর থেকে ভালো টেকনিক কিন্তু হইতে পারে না। ঠিক আছে, এবার তোমাদেরকে পড়তে হবে। তো থ্যাংক ইউ ভাইয়া, আজকে এতটুকুই থাকুক। অন্য একদিন আবার দেখা হবে। পড়ে ফেলো। এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে 25-30 মিনিটে আমি যে কয়টা বললাম এই স্লাইড আমি দিয়ে দিচ্ছি এখনই, একদম পড়ে ফেলবা, মাথার ভিতর ঢুকাই দেখবা, আমি তো নেক্সট দিন জিজ্ঞেস করবো। টাটা।